আচ্ছা, স্বাধীনতা সংগ্রামটা মানে বারবার আমরা যেটা দেখি, স্বাধীনতা সংগ্রামে কি দেখি, দুটো তিনটে জিনিস। নাম্বার ওয়ান হচ্ছে একটা দেখি কংগ্রেস খুব গুরুত্বপূর্ণ জায়গা। এর পাশাপাশি আমরা আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে বিভিন্ন চরমপন্থী দল, তাই না? চরমপন্থী দলগুলোর একটা দুটো নাম বলা যেতে পারে। চরমপন্থী দল মানে অনুশীলন সমিতি, আর আর একটা যুগান্তর দল, হ্যাঁ, এই জায়গাগুলো, বা বিদেশে যারা গিয়ে তৈরি করেছিল গদর দল, হ্যাঁ। তো এরা অ্যাকচুয়ালি চরমপন্থী কেন বলা হতো না, এরা বোমা গুলি এইগুলোর ব্যবহার করে ভেবেছিল স্বাধীনতা আনবো। আর কংগ্রেস কি করত, কংগ্রেসের দুটো মোটিভ ছিল। প্রথম দিকে কংগ্রেস শুধু আবেদন নিবেদন করত। কার কাছে আবেদন করত না, বিপি অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট। এই আবেদন করে করে ওরা যতটা সুবিধে ভারতবাসীর জন্য আনতে পারে। পরবর্তীকালে কংগ্রেসের মধ্যেই দুটো ভাগ হয়ে যায়। একটা ভাগের নাম হয় চরমপন্থী, যারা বোঝে এইভাবে স্বাধীনতা আসবে না, আর যারা পুরনো পদ্ধতি ধরে থাকে তারা হচ্ছে নরমপন্থী। এই অবধি এসে স্বাধীনতা সংগ্রামের একটা ফেজ আমরা দেখতে পাই। পরবর্তীকালে এই ফেজটাই চেঞ্জ হয় যখন গান্ধীজি ভারতীয় রাজনীতিতে যোগদান করেন। সেইটাকে আমরা বলতে পারি গান্ধী যুগ। এর মাঝে আর একটা জিনিস উঠে আসে, সেটা হচ্ছে এই গান্ধীজি বলা যাক বা কংগ্রেস বা চরমপন্থী, এদের প্রত্যেকেরই একটা সমস্যা ছিল। সমস্যাটা হচ্ছে এরা কখনোই কিন্তু মজুর বা শ্রমিক এদের প্রতি কখনো দৃষ্টি দেয়নি। এদের প্রতি দৃষ্টি দেওয়া শুরু হয়েছিল 1905-এ বিচ্ছিন্নভাবে, যেটা খুব একটা ইম্পর্টেন্ট ফেজ নিয়ে আসেনি, কিন্তু যেটা খুব দ্রুত পরিবর্তন হলো 1917 থেকে 20 সাল নাগাদ। এই সময়কালে এই আন্দোলনটাকে আমরা বলবো বামপন্থী আন্দোলন। তাহলে এই তিনটে ফেজ ভারতবর্ষের স্বাধীনতাটাকে খুব বেশিভাবে প্রভাবিত করে। মাঝখান থেকে যে আর একটা দলের কথা ভুলে গেলে চলে না, সেটা হচ্ছে এর মাঝখানেই ভারতবর্ষ যেহেতু বিভিন্ন ধরনের জাতপাতের ভিত্তিতে গড়া একটি দেশ, সুতরাং এর মাঝখানে আর একটা দলের উত্থান হয়েছিল মুসলিম লীগ, যারা কিন্তু স্বাধীনতা সংগ্রামে সরাসরি যুক্ত না থাকলেও স্বাধীনতা সংগ্রামের প্রক্রিয়াটাকে প্রভাবিত করে মুসলিম লীগ একটা সময় পাকিস্তান বলে একটা অঞ্চল নিয়ে ওরা ভারত থেকে আলাদা হয়ে যায়। এখন এই যে পুরো ঘটনাটা, এই ঘটনাগুলো কিন্তু এই যে চারটে ফেজের কথা বললাম, এই চারটে ফেজ খুব অদ্ভুতভাবে একটার পর একটা জায়গায় কিন্তু মানে চেঞ্জ হয়েছে আর কি। হ্যাঁ, চেঞ্জ হওয়ার ব্যাপারটা কিরকম না, নাম্বার ওয়ান, আমরা প্রথম যখন স্বাধীনতা সংগ্রাম এই ফেজটাকে ধরছি, স্বাধীনতা সংগ্রাম কোন সময়টাকে বলবো? অ্যাকচুয়ালি যখন ব্রিটিশরা ভারতে আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসে, সেই সময় কিন্তু যে যুদ্ধগুলো হয়েছিল, যুদ্ধ করে ওরা কি করে, ভারতকে দখল করে। ভারতকে দখল, এই ফেজটাকে আমরা বলবো মডার্ন ইন্ডিয়া বা আধুনিক ইতিহাস। হ্যাঁ, মডার্ন ইন্ডিয়া। এটাকে কিন্তু আমরা স্বাধীনতা সংগ্রাম বলছি না। স্বাধীনতা সংগ্রাম কখন বলছি না, যখন 1858 থেকে মোটামুটি 1945 সাল, এই দুটো ভাগেরই একটা ডেসক্রিপশন আছে। এটা আমি পরের দিন বলবো, আজকে স্বাধীনতা সংগ্রামটা আমরা আলোচনা করি। আচ্ছা, সেক্ষেত্রে পরের দিকে যেটা যাওয়া যায়, মানে 1858 থেকে কি এলো গেল আর কি, কেন আমরা এটাকে ধরছি। 1857 সব থেকে গুরুত্বপূর্ণ, কি হয়েছিল, সিপাহী বিদ্রোহ। আচ্ছা, সিপাহী বিদ্রোহের সময় খুব ইম্পর্টেন্ট, ভারতকে শাসন করত কারা? ভারতকে শাসন করছিল কে না, সেই সময় কিন্তু ইংরেজ নয়, মানে ইংরেজি ব্রিটিশ পার্লামেন্ট নয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্রিটেনের পার্থক্য কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে একটা ব্যবসায়ী সমিতি। এদের মাথার উপরে কে ছিল? ব্রিটিশ পার্লামেন্ট। ব্যাপারটা বোঝা গেল? মানে আমাদের দেশে এই মুহূর্তে একটা বড় ব্যবসায়ী ধরে নেওয়া যাক টাটা গিয়ে অন্য দেশের লোককে দখল করে নিচ্ছে, টাটাকে মদত করছে কে? ভারত সরকার। ঠিক সেই রকম এই একটা ফেজ, ভারত শাসন করত।
তো যার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে সিপাহী বিদ্রোহ হয় এবং সিপাহী বিদ্রোহের পর 1858 খ্রিস্টাব্দ ভীষণ গুরুত্বপূর্ণ। এই দিনকে কি হলো 1858-তে মহারানী ভিক্টোরিয়া কেমন তিনি ঘোষণা করলেন, ভিক্টোরিয়া কি ঘোষণা করলেন, এই ঘোষণাটাকে বলা হয় ভিক্টোরিয়ার ঘোষণাপত্র বা মহারানীর ঘোষণাপত্র, ভিক্টোরিয়ার ঘোষণাপত্র বা মহারানীর ঘোষণাপত্র। কি জিনিস সেটা, কেন এটাকে ঘোষণাপত্র বলছি, বা এটার আরেকটা নাম আছে 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এইটা প্রথমবার যখন ব্রিটিশ পার্লামেন্ট, এর আগেও কিছু আইন পাস করেছিল, চার্টার অ্যাক্টের নাম শুনেছি বা রেগুলেটরি অ্যাক্টের নাম শুনেছি, কোথাও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলা হয়নি। তার মানে এরা প্রথম ভারতবর্ষকে সরাসরি দখল করলো 1858 সালে। কে দখল করলো গভর্নমেন্ট অ্যাক্ট বা এইটাই না, এতদিন কে করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখন কে করলো ব্রিটিশ পার্লামেন্ট। মানে ওরা বললো এই কোম্পানির হাতে আর শাসন রাখবো না, আমরা শাসন করব। তাহলে এই ঘোষণাপত্রে কি বলা হলো, নাম্বার 1, এটা খুব গুরুত্বপূর্ণ, পরে আমি অ্যাড করে গেলাম, আপনি দরকার হলে দেখে নেবেন। সেটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্রে বলা হলো ভারত শাসন করার জন্য একটা পরিষদ থাকবে। পরিষদের ইংরেজি নাম কি না কাউন্সিল। এই কাউন্সিল থাকবে। কাউন্সিলে কারা থাকবে না ব্রিটিশ পার্লামেন্ট প্রেরিত লোকজন, কেমন ওরা লোক পাঠাবে, প্রেরিত লোক, প্লাস এতদিন যে বিদ্রোহ হয়েছিল, এই যে সিপাহী বিদ্রোহ, সেখানে শাসন ব্যবস্থায় ভারতীয়দের কোনো অংশ ছিল না। সেখানে ওরা কি বলছে যে এবার থেকে কিছু ভারতীয়রাও অংশ নেবে, ভারতীয়রাও অংশ নেবে। হ্যাঁ, এটা হবে কাউন্সিল। এই কাউন্সিল কোথায় থাকবে না দিল্লিতে। আর এর মাথায় কারা থাকবে, এর মাথায় একজন থাকবে যাকে বলা হবে ভাইসরয়। এই ভাইসরয় মানে কি না রাজ প্রতিনিধি, এর মানে রাজ প্রতিনিধি। কার রাজ প্রতিনিধি না এই মহারানী ভিক্টোরিয়ার রাজ প্রতিনিধি, তিনি একে পাঠাবেন ভারতবর্ষে। আর একজন কে থাকবে, আর একজনের নাম হবে সচিব বা সেক্রেটারি। এই সচিবকে কে পাঠাবে না এই ব্রিটিশ পার্লামেন্ট পাঠাবে। তার মানে একদিকে রাজা বা রানীর লোক, একদিকে ব্রিটেনের মানুষজন যাদেরকে নমিনেট করেছে, ইলেকশনে জিতিয়েছে, তাদের একজন রিপ্রেজেন্টেটিভ মিলে ভারতবর্ষকে শাসন করবে। এইভাবেই আমরা কিন্তু দেখতে পাই মন্টেগু, চেমসফোর্ড, মরলে, মিন্টো, একজন ভাইসরয়, একজন সচিব। তো এই যে শাসন ব্যবস্থাটা শুরু হলো, এখানে প্রথম আমরা স্বাদ পেলাম শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করার। এর পরবর্তী ঘটনা আমরা যদি দেখি তাহলে দেখব যে সেখানে 1885 সাল, 1858 আর 85 মাঝখানে একটু অল্প সময়, এই 1885 সালে কি তৈরি হলো জাতীয় কংগ্রেস। কেমন, এই জাতীয় কংগ্রেসের থেকে আমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে, প্রথম কথা, এই কনসেপ্টটা কোথা থেকে এলো না দাদাভাই নৌরোজি নিয়ে এলেন। দাদাভাই নৌরোজি ধারণা দিলেন। আচ্ছা, এবং তিনি এই কংগ্রেস শব্দটাকে নিয়ে এলেন কোথা থেকে, উত্তর আমেরিকার সংবিধান, উত্তর আমেরিকার সংবিধান থেকে। বেশ, আর কি ডাফরিন, লর্ড ডাফরিন ছিলেন সেই সময় বড়লাট বা ভাইসরয়, আর তার সঙ্গে কে নিয়ে এলো না অ্যালান অক্টোভিয়ান হিউম। এ কে ছিল, এ একজন রিটায়ার্ড আইএস অফিসার ছিল। এরা দুজনে
যে কারণে এরা কেন তৈরি করেছিল না, তৈরি করেছিল এই কারণেই, বলেছিল যে এমন একটা সংগঠন করব যাতে এই ধরনের বিদ্রোহ না হয়, বিদ্রোহগুলো হলে কংগ্রেসের উপরে চাপটা পড়বে, কংগ্রেস আমাদেরকে জানাবে। তাহলে সেই কারণে এই অ্যালান অক্টোভিয়ান হিউম আর এই ডাফরিনের আলোচনার ফলে কংগ্রেস সৃষ্টি হয়েছে বলে এই থিওরিটাকে অনেকেই বলে ষড়যন্ত্র তত্ত্ব। এই ষড়যন্ত্রের গন্ধটা প্রথম খুঁজে পেয়েছিলেন লালা লাজপত রায়, উনি এটাকে ব্যাখ্যা করেছিলেন। যাই হোক, যখনই জাতীয় কংগ্রেস তৈরি হলো, জাতীয় কংগ্রেসের মাদার অর্গানাইজেশন যদি জিজ্ঞেস করে কখনো, তাহলে সেটা হচ্ছে তার আগে ন্যাশনাল কনফারেন্স। ন্যাশনাল কনফারেন্স, এটা সাল লাগবে না, তবু আমি লিখে রাখছি 1883 খ্রিস্টাব্দ। কেন ন্যাশনাল কনফারেন্স না, তার আগে একটা ছোট্ট হিস্ট্রি আছে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ কি তৈরি করেছিলেন? ভারত সভা। উনি সারা ভারতে আন্দোলন করার জন্য ভারত সভা তৈরি করেন এবং বোঝেন যে সারা ভারতে কোঅর্ডিনেট করা, সমস্ত মানুষদেরকে একসঙ্গে করা সম্ভব হচ্ছে না। সেই কারণে উনি ন্যাশনাল কনফারেন্সটা ডাকেন। সেই ন্যাশনাল কনফারেন্স 1883 সালে স্থির করে যে 1885 সালেই কংগ্রেস তৈরি হবে। এই হচ্ছে কংগ্রেসের জন্ম বৃত্তান্ত। যখন কংগ্রেস তৈরি হয়ে গেল, এটা অ্যাড তো? আচ্ছা, তাহলে যখন 1885-তে কংগ্রেস তৈরি হয়ে গেল, তখন আমরা দেখছি মহারাষ্ট্রে একটা অদ্ভুত আন্দোলন শুরু হলো। মহারাষ্ট্রে কি না, বাসুদেব বলবন্ত ফারকে, বাসুদেব বলবন্ত ফারকে একটা আন্দোলন চালু করলেন। ওখানকার স্থানীয় নিম্নবর্ণ, যাদেরকে বলা হতো মাহার, এদেরকে নিয়ে একটা আন্দোলন করে তুললেন। কি নিয়ে না, গোলাগুলি দিয়ে ইংরেজের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, গোলাগুলি। সেই জন্য তাকে বলা হয়, এই বাসুদেব বলবন্ত ফারকে ভারতের বিপ্লববাদের জনক। এই সময়কালটা মোটামুটি ওই 1882 থেকে 90-90 এই সময়কালের মধ্যে। মিসলেনিয়াসে যেটা প্রশ্ন আসতে পারে, যেহেতু ইনি ভারতীয় বিপ্লববাদের জনক, এটাকে ধরে এডেন জেলে ট্রান্সফার করা হলো, এডেন জেলে রাখা হলো। তবে এটা শুধুমাত্র একটা আঞ্চলিক ঘটনা। ইন বিটুইন টাইমসে 1885 সালে যে কংগ্রেস তৈরি হলো, কংগ্রেসের পরপর কি শুরু হলো না, 3 দিনের প্রতি বছর অধিবেশন শুরু হলো। এই অধিবেশন কিন্তু কংগ্রেসের এখনো হয়, স্টিল নাও। এই 3 দিনের অধিবেশনের মধ্যে 1885 প্রথম অধিবেশন হলো বোম্বে, আর প্রথম সভাপতি হলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। বেশ, উমেশই লিখলাম, উমেশ চন্দ্র ব্যানার্জি। 1886 সালে কলকাতায় হলো কে না, দাদাভাই নৌরোজি হলেন এর সভাপতি সেই বছরের জন্য। 1887 সালে মাদ্রাজে হলো কে হলো না, বদরুদ্দিন তৈয়াবজি। ইনি একজন মুসলিম ব্যক্তি, সুতরাং প্রশ্ন করতে পারে প্রথম মুসলিম সভাপতি কংগ্রেসের কে, তাহলে এটা আমরা অ্যান্সার দেবো। নেক্সট 1888, ভীষণ ইম্পর্টেন্ট, এলাহাবাদে হলো, এই এলাহাবাদে হলো জর্জ উলিক। বেশ, এইভাবে কিন্তু 1885 থেকে 1947 পর্যন্ত পরপর হয়েছে। তবে পরপর পড়ার কোনো কারণ নেই, শুধুমাত্র যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই কিন্তু আমরা পড়বো আর কি। হ্যাঁ, তাহলে এদিকে 1888 অবধি হলো। এর মধ্যে পাশের দিকে দেখা গেল যে সবাই তো এক মানসিকতা নিয়ে চলে না, তখন দুটো জায়গা, বাংলা এবং মহারাষ্ট্র, দুটো জায়গার মানুষরা সাধারণভাবে বিদ্রোহ করলো। বাংলায় কে শুরু করলো?
রাজনারায়ণ বসু। বিদ্রোহ মানে কিন্তু এরকম নয় যে তারা গোলাগুলি নিয়ে ছুটছে। রাজনারায়ণ বসু, রাজনারায়ণ বসুকে বলা হয় স্বাধীনতা সংগ্রামের দাদাজি। তিনি বাঙালি। মিসলেনিয়াসের জন্য প্রশ্ন আসতে পারে, এই রাজনারায়ণ বসু ছিলেন অরবিন্দ ঘোষের দাদু। আচ্ছা, রাজনারায়ণ বসু এবং তারকে সাহায্য করছিলেন নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র, নবগোপাল মিত্র কি করেছে? ইনি কি করেছেন? ন্যাশনাল পেপার বলে একটা পেপার বের করতেন। আর কি ন্যাশনাল থিয়েটার বলে একটা থিয়েটার তৈরি করলেন। আবার একটা জিমখানা তৈরি করলেন যার নাম ন্যাশনাল ব্যায়ামাগার। যা করছে সব ন্যাশনাল নাম দিয়ে, সেই জন্য ওনাকে বলা হতো ন্যাশনাল মিত্র। এটা ওনার নাম ছিল। এখান থেকে একটা প্রশ্ন ওরা দিতেই পারে। ইনি কি করলেন? এই ন্যাশনাল মিত্র ইত্যাদি থেকে ইনি একটা সমিতি তৈরি করলেন যার নাম হচ্ছে বালিগঞ্জ ব্যায়াম সমিতি। এই বালিগঞ্জ ব্যায়াম সমিতিতে আবার টাকা ঢাললো আর একজন মহিলা যিনি খুব পরিচিত। টাকা দিলেন সরলা দেবী চৌধুরী। উনি টাকাটা দিলেন। হাতে লেখা বোঝা যাচ্ছে? উল্টো দিকে মহারাষ্ট্রে অভিনব ভারত বা মিত্র মেলা নামের একটা সংগঠন তৈরি করলেন বিনায়ক দামোদর সাভারকার। এই নিয়ে শুরু হয়ে গেল মহারাষ্ট্রে এবং বাংলায় চরমপন্থী আন্দোলন। এই ফেজটাকেই আমরা বলছি চরমপন্থী। তবে তখনও তারা কিন্তু চরমপন্থী নাম পাননি, কাজকর্মগুলো সেইভাবে শুরু করেছিলেন। ইন বিটুইন টাইমসে 1888, 85, 86, 87 চলছে। এরা কি করলো? এই মহারাষ্ট্রে এরা অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকার কি করলেন? নাসিকের জেলা শাসক জ্যাকসনকে হত্যা করার জন্য বন্দুক পাঠালো। কোথা থেকে পাঠালো? এইগুলো একটু মনে রাখা, লন্ডন থেকে। তখন এর ফলে রেজাল্ট হলো নাসিক ষড়যন্ত্র মামলা। এই মামলায় সাভারকারকে কোথায় নিয়ে গেল? সাভারকারকে নিয়ে গেল, সাভারকার চলে গেল সেলুলার জেলে। সেলুলার জেল কোথায়? ভীষণ কড়া জায়গা, মানুষের মুখ দেখা যায় না। সেলুলার জেল কোথায়? সেটা আন্দামান। গুড, আন্দামান। এবার এই ভদ্রলোক এরকম প্রশ্ন বিসিএস এ দিয়েছে, ভেতরে থাকতে থাকতে না বহুবার মার্সি পিটিশন করেছে। মার্সি পিটিশন মানে আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না। যেহেতু গভর্নমেন্ট আলাদা, ইনি হিন্দু মহাসভার প্রতিষ্ঠা, মানে বিজেপির সঙ্গে রিলেটেড। তৃণমূল গভর্নমেন্ট বিসিএস এই প্রশ্নটা দিয়েছে যে কে জেলে থেকে ক্ষমা চেয়েছিল। এটা স্বাভাবিক দিতে পারে। তো যাই হোক, এই গল্পটা মাথায় থাকলেই হবে। তাহলে নাসিকের ষড়যন্ত্র মামলা তখন সেখানে শুরু হলো। অ্যাট দ্য সেম টাইম এই সময়কালটা যদি আমি ধরি, মোটামুটি 1896, এই সময়কালে স্বাধীনতা সংগ্রাম। তাহলে অল্প অল্প করে মাথা চাড়া দিচ্ছে
এদিকে গোলাগুলি নিয়ে, আর এদিকে কংগ্রেস তার মতো করে চলছে। কিন্তু কংগ্রেসের কোনো রেজাল্ট, এই এতগুলো বছরে কংগ্রেসের কোনো অ্যাচিভমেন্ট নেই, কোনো অ্যাচিভমেন্ট নেই, নীল, জিরো। যে কারণে ভেতরে ভেতরে এরা কিন্তু ক্ষুব্ধ হচ্ছে। এর পরবর্তী সময়টায় একটা অদ্ভুত সময় শুরু হলো, 1902 সাল। কি হলো 1902 সালে? আমরা একটু আগেই পড়েছি বালিগঞ্জ ব্যায়াম সমিতি। এই বালিগঞ্জ ব্যায়াম সমিতির নাম পাল্টে রাখা হলো অনুশীলন সমিতি। কি এটা? না, একটা চরমপন্থী দল। বারবার বলছি চরমপন্থী কনসেপ্টটা আসেনি, কিন্তু ওরা প্র্যাকটিসটা শুরু করেছিল। তাই এই চরমপন্থী দলের দুর্দান্ত কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম কথাই হচ্ছে অনুশীলন। এই প্রশ্নগুলো কিন্তু দেয় যে কোনো পরীক্ষায়। এই নামটা ওরা কোথা থেকে নিয়েছিল? বঙ্কিমচন্দ্রের বিখ্যাত বই কোনটা? আনন্দমঠ। গুড। সেকেন্ড, এই অনুশীলন দলের প্রথম সভাপতি, এটা আসেই, কোনো বইটই পড়তে হবে না, শুধু এইটুকু পড়লেই হবে। প্রথম সভাপতি হচ্ছে পি মিত্র বা প্রমথ মিত্র। প্রমথ মিত্র যখন বলা হচ্ছে তখন তার প্রফেশন কি ছিল এটা মেবি দিয়ে দিতে পারে ক্লার্কশিপে ব্যারিস্টার। নেক্সট যেটা হতে পারে সেটা হচ্ছে অনুশীলন দলে, এটা একদম স্টার মার্ক কোশ্চেন, একজন বিদেশিনী লুকিয়ে সাহায্য করত, মহিলা বিদেশিনী, ওই জন্য কি নাম তার? সিস্টার নিবেদিতা। আচ্ছা, এখন এই অনুশীলন সমিতি 1902 থেকে মোটামুটি 1903-04 পর্যন্ত এমন কিছু করে উঠতে পারেনি যাতে জনগণ খুব উৎসাহী হয়ে সবাই অনুশীলন সমিতিতে যোগ দেবে, হয়নি। যার ফলে অনুশীলন সমিতিতেও ভাঙন ধরে। একটা থেকে গেল কলকাতায়, আর একটা চলে গেল ঢাকায়। ঢাকা অনুশীলন সমিতি তৈরি করলেন পুলিন বিহারী দাস। এনার একটাই টার্গেট ছিল। কি টার্গেট? না, ডাকাতি করে টাকা সংগ্রহ করব, টাকা তুলব, আর সেটা দিয়ে যুদ্ধাস্ত্র কিনব। সেই অনুপাতে এনার জীবনের সবচেয়ে বড় ঘটনা হলো বড়া ডাকাতি। বড়া বলে একটা ঢাকার একটা অংশে বড়া ডাকাতি করলেন, এবং বড়া ডাকাতিতে তার সঙ্গে যুক্ত থাকলেন দুজন ব্যক্তি। একজনের নাম কৃষ্ণ কুমার মিত্র, আর একজনের নাম কৃষ্ণ কুমার মিত্র, এবং আর একজন হচ্ছে অশ্বিনী কুমার দত্ত। কৃষ্ণ কুমার মিত্র কিন্তু একটা ইয়ে ছিল। কৃষ্ণ কুমার মিত্র আগে ছিল নরমপন্থী, এই ধরনের প্রশ্নগুলোর উপরে নজর রাখতে হবে মিসলেনিয়াসে। পরে হয়ে গেল চরমপন্থী, এটা একটা ব্যতিক্রম। আর অশ্বিনী কুমার দত্ত বাংলার বরিশালে অশ্বিনী কুমার দত্ত বরিশালে একটু স্কিপ হয়ে গেছে। বরিশালে উনি একটা সংগঠন তৈরি করেছিলেন, আত্মোন্নতি সমিতি, মনে পড়ছে। হ্যাঁ, এই জায়গাটা আমি একটু পরে বলে দিচ্ছি। অশ্বিনী কুমার দত্ত করার পরে এইখানে কলকাতায় কিন্তু সেভাবে এরা কোনো প্রভাব রাখতে পারছিল না। এই এলো, আমরা মোটামুটি আলোচনা করলাম 1902 থেকে 1904। আচ্ছা, 1904-এ এক অদ্ভুত ঘটনা। কি? তখন ভাইসরয়কে লর্ড কার্জন, সবকটা ভাইসরয় পড়তে হবে না, ভাইসরয়দের অ্যাক্টিভিটিসও পড়তে হবে না, এইভাবেই মনে থেকে যাবে। লর্ড কার্জন কি ঘোষণা করলেন? বঙ্গভঙ্গ পরিকল্পনা।
এই বঙ্গভঙ্গ পরিকল্পনা তার মাথায় প্রথম ঢুকিয়েছিলেন হারবার্ট রিজলে। সেই জন্য এই পরিকল্পনার আরেকটা নাম রিজলে পরিকল্পনা। বেশ, কি ছিল এই পরিকল্পনায়? বাংলাটাকে দুভাগ করা হবে, একটা ভাগ যুক্ত হবে আসামের সঙ্গে আর একটা ভাগ যুক্ত হবে বিহারের সঙ্গে। ইটস নট সো ইম্পর্টেন্ট। ডেটটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে কবে ডেটটা ডিক্লেয়ার করা হয়েছিল, যে কবে হবে। ওরা কিন্তু মাঝে মাঝে ডেট জিজ্ঞেস করে। 16ই অক্টোবর 1905। অক্টোবর মানে বাংলায় আশ্বিন মাস। যেই এটা ডিক্লেয়ার করা হলো তখন সমগ্র ভারতবর্ষ কিন্তু মোটামুটি বিক্ষোভে ফেটে পড়লো। এই বিক্ষোভটা দুটো দিক হলো, এক হলো কংগ্রেস এর ওপরে এফেক্ট ফেললো, আর একটা এফেক্ট ফেললো সেটা হচ্ছে সাধারণ মানুষের উপরে। এই দুটো অংশে ভারতবর্ষের রাজনীতি সেই সময় ভাগ হয়ে গেল। কিভাবে ভাগ হলো না, কংগ্রেস এইবার গরম দল বা চরমপন্থী আর নরম দল বা নরমপন্থীতে ভাগ হয়ে গেল। কেন ভাগ হলো? হঠাৎ করে এই ভাগ হওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে, ভাগ হওয়ার কারণ আদর্শ। কোন আদর্শ না, নরমপন্থীরা তখন চাইছিল স্বরাজ, চরমপন্থীরাও তখন চাইছিল স্বরাজ, কিন্তু এদের কাছে স্বরাজ মানে স্বাধীনতা, আর এদের কাছে স্বরাজ মানে স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন মানে কি? মাথায় কে থাকবে? ব্রিটিশ, আর স্থানীয় অঞ্চল কে শাসন করবে? স্থানীয় অঞ্চল শাসন করব আমরা। মানে কি? এই যে এখন হয় না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর নিচে স্থানীয় শাসন, হাবড়া মিউনিসিপ্যালিটি, এইটা হচ্ছে বিষয়। অর্থাৎ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়েই আমরা খুশি থাকব, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেশন, এই নিয়ে এদের মধ্যে বিরোধ দেখা দিল। বিরোধটা মেটানোর চেষ্টাও করা হয়েছিল। কিভাবে না, 1905-এ দাদাভাই নৌরোজিকে কংগ্রেসের প্রেসিডেন্ট করা হয়। প্রেসিডেন্ট কেন না, তিনি সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন। মুশকিল হলো দাদাভাই নৌরোজিও এখানে স্বরাজকে ঘোষণা করলেন, কিন্তু সমর্থন করলেন না। ব্যাস, ওরা এবার খেপে গেল, করলেন না। তখন 1906 ওরা ট্রাই করলো আর একবার। 1906 গোখলেকে রাখা হলো, কিন্তু সেখানে তুমুল মারামারির ফলে 1907-এ সুরাট অধিবেশনে, এটা খুব ইম্পর্টেন্ট, সুরাট অধিবেশনে রাসবিহারী ঘোষ, বোস নয় কিন্তু, রাসবিহারী ঘোষ তখন সভাপতি হলো, এবং এরা আলাদা হয়ে গেল। কারা আলাদা হলো? নরমপন্থী, চরমপন্থী। এই সময় থেকে ভারতবর্ষে চরমপন্থী ফেজের একটা উদ্ভব। সেম টাইম সাধারণ মানুষ তখন কিন্তু দিশেহারা। সাধারণ মানুষের সামনে তখন একটাই উদ্দেশ্য, বঙ্গভঙ্গকে রদ করতে হবে। এবার বঙ্গভঙ্গের জন্য যে আন্দোলন শুরু হলো, এই আন্দোলন থেকে কিছু প্রশ্ন আসবে। কি প্রশ্ন? এই আন্দোলনেরও দুটো ভাগ ছিল, একটা হচ্ছে স্বদেশী আর একটা হচ্ছে বয়কট। অদ্ভুতভাবে এখানে কিন্তু নেতৃত্ব দিয়েছিল নরমপন্থী সুরেন্দ্রনাথ।
আর কে? মতিলাল ঘোষ। মতিলালটার নামটা নট সো ইম্পর্টেন্ট, সুরেন্দ্রনাথ পড়লেই হবে। তাহলে স্বদেশীতে কি হয়েছিল? নিজস্ব উৎপাদন। কি উৎপাদন এবার ওরা জিজ্ঞেস করতে পারে, এইগুলো প্রত্যেকটা মনে রাখতে হবে। কি রকম? আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি করত? কে ছিল? আচার্য প্রফুল্ল বিজ্ঞানী। গুড। কি বিজ্ঞানী? ফিজিক্স না কেমিস্ট্রি? ভেরি গুড। আচার্য প্রফুল্লচন্দ্র বিজ্ঞানী, তিনি কি করলেন? বেঙ্গল কেমিক্যাল তৈরি করলেন। আচ্ছা, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কি তৈরি হলো? নীলরতন সরকার, নাম শোনা আছে? কি আছে তার নামে? হসপিটাল আছে। ভেরি গুড। নীলরতন সরকার কি করলো? হসপিটাল করলো। ওই সময়ই এটা তৈরি, জিজ্ঞেস করতে পারে কোন সময়। আর কি? সাবান কারখানা তৈরি করলো। বেশ। নাম্বার 3, চিদম্বরম পিল্লাই। চিদম্বরম পিল্লাই কি করলো? তামিলনাড়ুতে কি করবে না, হিন্দুস্তান, এগুলো জিজ্ঞেস করতে পারে কে কোনটা তৈরি করেছে। শিপইয়ার্ড মানে জাহাজ কোম্পানি তৈরি করে দিল। আর বয়কটের ক্ষেত্রে কি কি বয়কট করলো? প্রথমত না, লিভারপুলের কাপড়, লিভারপুলের কাপড়, আর কি? বিদেশি নুন, এরা বয়কট করতে শুরু করলো। এই আন্দোলনের সময় স্বদেশী এবং বয়কটের মাঝামাঝি, এই প্রশ্নটা এবছরের জন্য যতদিন তৃণমূল গভর্নমেন্ট আছে খুব ইম্পর্টেন্ট, যে এই সময় তৈরি হলো লক্ষ্মীর ভান্ডার, যে নামটা এখন আমরা শুনতে পাই। এটা আগেও ছিল, এই সময় তৈরি হয়েছিল 1905 সালে। কে তৈরি করেছিল? সেই একই ব্যক্তি, মহিলা সরলা দেবী চৌধুরী। এটা কিন্তু যারা পড়াশোনা করে তারা জানে। তারা এটা জানে না, যেটা আমাদের জানতে হবে, যে লক্ষ্মীর ভান্ডার আদতে কি ছিল। এটা ছিল একটা স্বদেশী দোকান, যেখানে মেয়েদের কাজ দেওয়া হতো, মেয়েদের কর্মসংস্থান হতো, মেয়েরাই জামা কাপড় তৈরি করতো, মেয়েরাই বিক্রি করতো। এই হচ্ছে স্বদেশী বা লক্ষ্মীর ভান্ডার। এবার এই ফেস্টার মধ্যে 1905 সালে যেদিন বঙ্গভঙ্গ হবে, এটা খুব 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 ইম্পর্টেন্ট, যেদিন বঙ্গভঙ্গ হবে সেই দিন, বঙ্গভঙ্গের দিন বাঙালি ঠিক করলো আমরা প্রতিবাদ করব। বঙ্গভঙ্গর দিন কি হয়েছিল? রবীন্দ্রনাথ কি করেছিল সবাই জানি আমরা, রাখি বন্ধন। কাদের মধ্যে না? ওরা চেয়েছিল হিন্দু মুসলিম আলাদা করে দেবো, তাহলে হিন্দু প্লাস মুসলিমের মধ্যে। আর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ভাষাবিদ, তিনি কি করলেন? অরন্ধন চালু করলেন। আর কি? এই সরলা দেবী চৌধুরী কি করলেন না, বীর অষ্টমী ব্রত, যেহেতু দুর্গাপুজোর মাস, বীর অষ্টমী ব্রত চালু করলেন। এই সময়ে কিছু গান, কিছু কবিতা লেখা হলো। এই গান কবিতাগুলো কিন্তু আসে কে কোনটা লিখেছিল। তার মধ্যে রবীন্দ্রনাথ বাংলার বায়ু বাংলার ফল, এই গানটা। আচ্ছা, দ্বিজেন্দ্রলাল কোন গানটা তৈরি করলো? ধনধান্যে পুষ্পে ভরা, এইটা ছিল এই সময়। আচ্ছা, আর একজন হচ্ছে মুকুন্দ দাস চারণ কবি, আর একজনের কি নাম আছে? রজনীকান্ত। রজনীকান্ত কি গাইলেন না, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, কেমন মোটা কাপড়। এইগুলো এই সময় সারা ভারতবর্ষকে জাগিয়ে তুলল। এখন এর পেছনে ইংরেজদের অ্যাকচুয়ালি তো একটা উদ্দেশ্য ছিল। এই যে বঙ্গভঙ্গের উদ্দেশ্যটা কি ছিল? বঙ্গভঙ্গের উদ্দেশ্যটা ছিল হিন্দু বঙ্গভঙ্গের উদ্দেশ্য ছিল হিন্দু মাইনাস
মুসলিম, মানে হিন্দু মুসলিম যাতে আলাদা হয়ে যায়, যে কারণে কয়েকজন মুসলিম আছেন তারা এর প্রতিবাদ করেছিল। তাদের নামের মধ্যে নামগুলো জিজ্ঞেস করতে পারে। একজন হচ্ছে আব্দুল, এটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, তাহলে কিসে করা যায়? আমি চাইছিলাম মনে থাকার জন্য একটা আলাদা কালি, ওটারই একটা হালকা সাদা দিদি, সাদা সাদা। আব্দুল হালিম গজনভি, ইনি হিন্দু প্লাস মুসলিম দুজনকে এক হওয়ার ডাক দিয়েছিলেন। আর ঠিক এই সুযোগটা নিয়ে মাঝখানে একটা বিভাজন আন্দোলন চালু হয়ে গেল। বিভাজন কি, কার কার বিভাজন? হিন্দু আর মুসলিম। কিভাবে না, সলিম উল্লাহ উদ্যোগে ঢাকায় মুসলিম লীগ তৈরি হলো, যার প্রথম সভাপতি হলেন আগা খাঁ। হলো, এই হলো ভারতবর্ষের রাজনীতি 1906 পর্যন্ত। এটা তৈরি হয়েছিল 1906, এইভাবে মাথায় রাখা যাবে। বেশ, যখন 1906 এই ঘটনা ঘটলো এবং 1907 সুরাট বিচ্ছেদ হলো, তখন অনুশীলন এবং চরমপন্থী দল, যুগান্তর দল এক বড় আন্দোলনে জড়িয়ে পড়লো। সেইটাকেই আমরা তখন আমরা নিঃসন্দেহে চরমপন্থী বলে ব্যবহার করতে পারব। তার মধ্যে যুগান্তর দলের পদক্ষেপ হলো, যুগান্তর দল কে তৈরি করেছিল দিতে পারে? সেটা হচ্ছে বারিন ঘোষ। একে না অরবিন্দ ঘোষের ভাই, আর কে? ভূপেন দত্ত। এই ভূপেন দত্তকে না নরেন্দ্রনাথ দত্তর ভাই, অর্থাৎ বিবেকানন্দর ভাই। এদের পদক্ষেপ কি হলো না, ক্ষুদিরাম প্লাস প্রফুল্ল চাকি এদেরকে কোথায় পাঠিয়ে দিল? মুজফ্ফরপুর। কি করতে জানি তো? কি করতে? কিংসফোর্ডের ওপরে বোমা মারতে। কিন্তু কিংসফোর্ড ছিল না। যাই হোক, কিংসফোর্ডের বদলে কাকে মারলো এটা জিজ্ঞেস করতে পারে। কিংসফোর্ডের বদলে কেনেডির স্ত্রীকে মারলো, হত্যা, কেনেডির স্ত্রী হত্যা হলো, যে ঘটনাকে বেস করে আলিপুর বোমা মামলা চালু হলো। আলিপুর বোমা মামলা। এই মামলায় বিপ্লবীদের পক্ষে উকিল হলো কে? বিপ্লবীদের পক্ষে উকিল হলো কে? সিআর দাস, মানে চিত্তরঞ্জন দাস। আর বিপ্লবীদের বিরুদ্ধে উকিল হলো, সেও একজন ভারতীয়, বিরুদ্ধে উকিল আশুতোষ বিশ্বাস। এই আশুতোষ বিশ্বাস বিদ্রোহ মানে পুলিশের সাক্ষ্য দেওয়ায় একে ধরে আলিপুর সেন্ট্রাল জেলে নরেন গোসাই গুলি করে দিল এবং তাকেও ফাঁসি দেওয়া হলো। যাই হোক, তাই বিপ্লবীদের পক্ষে উকিল হওয়ায় ইনি কেবলমাত্র ওই অরবিন্দকে বাঁচাতে পেরেছিলেন, আর কাউকে বাঁচাতে পারেননি। অরবিন্দকে মুক্তি, বাকি সব ওই জেলে পুরে দিল। সেটা হচ্ছে ওই আন্দামানের সেলুলার জেল। এনিওয়ে, নেক্সট যে জায়গাটায় অনুশীলন দল কি করলো, তখন অনুশীলন দলের নেতা হয়ে এলেন বাঘা যতীন। বাঘা যতীন কি করলো, একটা দুর্দান্ত ঘটনা, সেটা লালবাজারে 50টি মাউজার পিস্তল থানার সামনে থেকে লুট করলো। থানার সামনে থেকে লুট। এই এত বড় দুঃসাহসিকতা দিনের বেলায় করেছে, সেই জন্য এই ঘটনাটাকে বলে দিনের আলোর
ডাকাতি। এদিকে আলিপুর বোমা মামলার পর যুগান্তর দল কিন্তু ক্রমশ এর পরবর্তী ঘটনায় ক্ষয়ে গেছে, ক্ষয়িত। যুগান্তর দলের আর একটা শাখা ছিল চন্দননগর, মানে হুগলি চন্দননগর, যেখানকার নেতা ছিলেন রাসবিহারী বসু। তিনিও কিছু করে উঠতে পারলেন না। রাসবিহারী বসু, এই সময়কালটা আমরা বলছি 6 থেকে 8, এই সময়কালের ফেজের গল্প। ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেল 8। তখন ভারতবর্ষে প্যারালালি দুটো ঘটনা ঘটলো। একটা হচ্ছে শাসন পরিবর্তন, আর একটা হচ্ছে বিদেশ থেকে বিপ্লবীদের সাহায্য করা। বিপ্লবীদের সাহায্য, এই দুটো ঘটনা ঘটলো। শাসন পরিবর্তন কি রকম, আমরা এই পেজটা কোথায় দেখা যাবে, আগেরটা হ্যাঁ, কাউন্সিল করেছিলাম। এইবার দেখা যাক যে প্রত্যেকটা জিনিস কিভাবে প্রত্যেকটার সঙ্গে ইন্টারলিঙ্কড। শাসন পরিবর্তনে এই যে কাউন্সিলটা ছিল, কাউন্সিল, এই কাউন্সিলে ভারতীয়রা কবে থেকে সুযোগ পাচ্ছিল? ভারতীয়রা সুযোগ পাচ্ছিল কত সাল? 1800, সেই কবে বলো? 1800, ওই যে ভিক্টোরিয়ার ঘোষণাপত্র, তাহলে কত সাল হবে? 1858 থেকে ভারতীয়রা সুযোগ পাচ্ছে। এবার 1909 সালে এই বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে শাসন পরিবর্তন হলো। তখন এই আইনটাকে বলা হলো কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট বা মর্লে মিন্টো সংস্কার। মর্লে কে ছিল? এই সচিব মর্লে এদিকে, আর মিন্টো কে ছিল এদিকে, ভাইসরয়। কি সংস্কার করলো? কেন এটাকে কাউন্সিল অফ ইন্ডিয়া বলছি? কারণ এই যে কাউন্সিল, এই কাউন্সিলের গঠন ওরা কি করলো? পাল্টে দিল। পাল্টে দিল কেমন ভাবে পাল্টালো? বলল যে কজন ভারতীয় আসছে তাদের 1/3 হবে কি? মুসলিম। যা বোঝা গেল গল্পটা? তার মানে ভারতে ওরা এমনি পলিটিক্যালি চেষ্টা করলো, যখন পারলো না তখন বললো এই শাসনের মধ্যে মুসলিমদের আমরা বেশি প্রেফারেন্স দেবো। অলরেডি কত সালে? এটা 1909। অলরেডি 1906 কি হয়েছিল? মুসলিম লীগ তৈরি হয়ে গেছে। তার মানে ওরা সেপারেশন রাজনীতি শুরু করে দিল। যদি কখনো বলে যে সেপারেশন বা সাম্প্রদায়িক রাজনীতির সূচনা কবে? সাম্প্রদায়িক রাজনীতি, তাহলে আমরা বলবো 1909। এই ঘটনায় ভারত থেকে যারা এফিশিয়েন্ট ছিল, সেই এফিশিয়েন্ট পণ্ডিত বা স্কলার যারা, তারা বিদেশে গিয়ে বিপ্লবীদের সাহায্য করে ইংরেজকে উচ্ছেদের চেষ্টা করতে লাগলো। তার মধ্যে প্রধান হলো ইন্ডিয়া হাউস। শুনলে আশ্চর্য হতে হয়, এই ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাজি কৃষ্ণ বর্মা। এর সঙ্গী একজন মহিলা, মাদাম ভিখাজি কামা। ইনি কি করেছিলেন? জার্মানে ওই একই সময়, মানে সময়কালটা 1907, স্টুগার্ট শহরে প্রথম পতাকা, কিরকম পতাকা? ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন। শুধু উত্তোলন করলেই হবে না, এবার যেহেতু ত্রিবর্ণ রঞ্জিত, এটা কে করে দিয়েছিল? এর ডিজাইনিংটা করেছিল এক বিখ্যাত বিপ্লবী, তার নাম শচীন্দ্রনাথ সান্যাল। এবং এর মাঝখানে লেখা ছিল, আমি ডাবল ইনভার্টেড লিখে রাখছি, বন্দে মাতরম।
এই প্রথম, এটাকেই ভারতবর্ষের প্রথম পতাকা বলা হয়। এই শ্যামাজি কৃষ্ণ বর্মাকে সাহায্য করতে গিয়েছিল বিনায়ক দামোদর সাভারকার। এই শ্যামাজি কৃষ্ণ বর্মাই একে বন্দুক তুলে দেয়। বিনায়ক দামোদর সাভারকারের পাশাপাশি লালা হরদয়াল, ইনিও এখানে গিয়েছিলেন। এই লালা হরদয়ালের পরিচয় আমরা পরে পাবো। তার সঙ্গে যুক্ত ছিল আবার লালা লাজপত রায়। এরা বিদেশ থেকে ভারতীয়দের সাহায্য করার জন্য উঠে পড়ে লাগে এবং এদের একটা বিশেষ অ্যাচিভমেন্ট হয়। কি অ্যাচিভমেন্ট না, মদনলাল ধিংরা, মদনলাল ধিংরা কার্জন উইলিকে, কার্জন উইলি, লর্ড কার্জন নয় কিন্তু, কার্জন উইলিকে লন্ডনে গুলি করে হত্যা করে দেয়, গুলি করে মারে এই এদের সাহায্যে। তাহলে এই রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে আমরা দেখব, এটা বললাম 1907-8 সালের কথা, 9-এর কথা। তখন কংগ্রেসের পরিস্থিতি কি, আর চরমপন্থী এতক্ষণ ধরে আলোচনা করলাম তাদেরই বা পরিস্থিতি কি। কংগ্রেস এই সময়ের মধ্যে পুরোটা ব্যর্থ, কারণ অলরেডি ওরা ভাঙা হয়ে গেছে। চরমপন্থী দলের একটা মাইনাস পয়েন্ট ছিল, কোনো মুসলিম বা সাধারণ মানুষ এদের সঙ্গে থাকতো না, মাইনাস ছিল। কেন? সাধারণ মানুষ ভয় পেত, গুলি গোলা মারবে। আর চরমপন্থীরা বেশিরভাগ ছিল মধ্যবিত্ত কায়স্থ বা ব্রাহ্মণ, কায়স্থ বা ব্রাহ্মণ। এরা জাতপাতগত কারণেই হোক বা যে কোনো কারণেই হোক মুসলিমকে কাছে টানতে পারেনি। ফলে দুটো আন্দোলনই 1909 নাগাদ আমরা দেখতে পাচ্ছি ব্যর্থ হয়ে গেছে। ঠিক এই ব্যর্থতার ফাঁকটাকে পূরণ করার জন্যই সান ফ্রান্সিসকো এখানে একটা দল প্রতিষ্ঠা হলো। সেই দলের নাম হচ্ছে গদর। গদর শব্দের অর্থ বিপ্লব, এবং গদর শব্দটা একটা উর্দু শব্দ। কে তৈরি করলো না, লালা হরদয়াল। ক্লার্কশিপ বা ইত্যাদি প্রশ্নে আসতে পারে। লালা হরদয়ালের প্রফেশন কি ছিল? তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার, এখান থেকে পালিয়ে গিয়ে লন্ডনে গিয়ে এইসব করে বেড়াতে পারে। এবং এই গদর দলের হেডকোয়ার্টার্স এর নাম ছিল যুগান্তর আশ্রম। এটাও সান ফ্রান্সিসকোতে, যুগান্তর আশ্রম, সান ফ্রান্সিসকো। বেশ, যখন সান ফ্রান্সিসকোতে এরা তৈরি করলো, তখন এরা চেষ্টা করলো ভারতে বিপ্লব তৈরি করার। বিপ্লব মানে একসঙ্গে সব উচ্ছেদ, গোটা ইংরেজদের উচ্ছেদ। এই কারণে ভারতবর্ষে এদেরকে কে সাহায্য করতে এলো? বাঘা যতীন প্লাস রাসবিহারী। এই প্ল্যান অনুযায়ী বাঘা যতীন কাকে, এম.এন. রয়, পরবর্তীকালে আমরা খুব নাম শুনবো, এই এম.এন. রয়কে জার্মানে পাঠানো হলো। জার্মানে পাঠালো কেন না, অস্ত্র আনবে, অস্ত্র আনতে। এই অস্ত্র আনছিল কোন কোন জায়গায় না, এরা অস্ত্র আনছিল 3টে জাহাজে। হেনরি এস, মাভেরিক এবং লার্সেন, 3টে যুদ্ধ জাহাজে করে অস্ত্র আসছিল। সেই অস্ত্র ধরা পড়ে গেল, এটা ধরা পড়ে গেল কোথায়? উড়িষ্যার বুড়িবালামের তীরে, মানে বঙ্গোপসাগরে। সেখানে যুদ্ধ হলো, বাঘা যতীনকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, বাঘা যতীন হসপিটালাইজড এবং তিনি সেখানে মারা গেলেন। রাসবিহারী বসুকে ধরতে পারলো না। খুব অদ্ভুত একটা ঘটনা, রাসবিহারী বসু সেই সময়, অর্থাৎ এই সালটা বলছি 1914-15 এই সময়কালীন ঘটনায়, তখন তিনি কি করলেন, ধরা পড়ার ভয়ে পি.এন. ঠাকুর ছদ্মনামে সুরুকি মারু জাহাজে জাপানে পালিয়ে গেলেন। এই তার জাপান ভারত ছেড়ে চলে যাওয়া, জাপানে চলে গেল।
কেন এই যে এই নামটা কেন এলো, এর পেছনে একটা হিস্ট্রি বা গল্প আছে। এই পিএন ঠাকুর ছিল, রবীন্দ্রনাথ সে বছর জাপান যাচ্ছিলেন, রবীন্দ্রনাথের সচিব, তাকে সরিয়ে দিয়ে পিএন ঠাকুর বা প্রিয়নাথ ঠাকুর নাম নিয়ে, প্রিয়নাথ এখানে লেখা থাকলো, প্রিয়নাথ নাম নিয়ে ওদের সঙ্গে জাপানে পালিয়ে গেল, ফলে বেঁচে গেল। এবার গদর দল চেয়েছিল রাসবিহারী এবং বাঘাযতীনের সাহায্যে ভারতবর্ষটাকে স্বাধীন করতে। এবার এরা যেহেতু জার্মানের সহযোগিতা নিয়েছে, এরা জার্মানের কাছ থেকে যাতে গোলাগুলি আসছে, আবার এরা আবার আমেরিকা থেকে সাহায্য করছিল, সেই জন্য এই পুরো প্ল্যানটাকে একটা অদ্ভুত নাম দেওয়া হলো। সেই প্ল্যানটাকে বলা হয় জিমারম্যান, বা আরো সহজ করে বললে ইন্দো জার্মান ষড়যন্ত্র। কিন্তু এটা টোটালি ব্যর্থ হয়ে গেল 1915 পর্যন্ত। এই হচ্ছে ভারতবর্ষের ইতিহাস। যখন এটা হলো তখন আমরা দেখলাম চারদিক থেকে আমরা ব্যর্থ। কে কে ব্যর্থ? মুসলিম লীগ। ততদিনে মুসলিম লীগ এটা বুঝে গেছে সাধারণ মুসলিমদের কোনো সমর্থন পায়নি, সাধারণ মুসলিমদের কোনো সমর্থন পায়নি। কংগ্রেস ততদিনে ব্যর্থ। চরমপন্থী সফল না ব্যর্থ? ব্যর্থ। এই তিনটে ঘটনার রেজাল্ট এবার একসঙ্গে চলে এলো 1916 সালে। কি হলো 1916 সালে? লখনৌ অধিবেশনে লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি কাদের মধ্যে হলো? কংগ্রেস প্লাস মুসলিম লীগ প্লাস এই লখনৌ অধিবেশনে কি হলো? নরমপন্থী প্লাস চরমপন্থীরা আবার এক হয়ে গেল, কারণ একা একা এরা লড়তে পারছিল না। যে মুহূর্তে এই লখনৌ অধিবেশনে লখনৌ চুক্তি হচ্ছে, সেই সময় সালটা 1916 সাল, গান্ধীজি কংগ্রেসের আমন্ত্রিত দর্শক। মানে এর পরের ফেজ থেকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে গান্ধী যুগ। কনসেপ্ট ক্লিয়ার?